শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল বজরিশ। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিবর্তন এসেছে। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আশা করছি আমরা সবাই। এরপর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর সর্বজন গ্রাহ্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকেও পাওয়া গেছে সমর্থন। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। রাজনীতিতে দীর্ঘদিন থেকে আমরা যে অসহিষ্ণুতা, কাদা ছোড়াছড়ির রাজনীতি দেখেছি, সেই জায়গাতে এসে 24 পরবর্তী সময়ে কতটা পরিবর্তন ঘটলো, কী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত কতটা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, রয়েছেন সোনিয়া আক্তার স্মৃতি, নারী নেত্রী ও সমাজকর্মী, এবং আমাদের সাথে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই রাজু আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত কতটা। কেমন দেখছেন এই যে নতুন প্রেক্ষাপট, নতুন আবহ, নতুন রাজনীতির বিভিন্ন বিষয়, সেই বিষয়ে আপনার মূল্যায়ন শুনব। দেখুন, বিগত 17 বছর আমরা যে ফ্যাসিবাদের আমলে ছিলাম, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই যুগকে আমরা পার হয়ে এসেছি। আপনারা দেখেছেন যে এখন যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তার দৈনন্দিন যে কার্যক্রম আপনারা দেখেছেন, উনি কিন্তু 9টার সময় অফিসে যাচ্ছেন, কোনো পুলিশ প্রোটোকল কিন্তু উনি নিচ্ছেন না। এবং আগে দেখতাম যে ভিআইপি প্রোটোকলের জন্য রাস্তায় যে যানজট, সাধারণ মানুষের, ঢাকা শহরের, এমনিতেই ঢাকা শহরে অনেক মানুষজন বসবাস করে, এই ভিআইপি প্রোটোকলের কারণে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রীদের প্রোটোকলের যন্ত্রণায় মানুষের জনজীবন কিন্তু অস্থির ছিল। আমরা সেই জায়গা থেকে মনে হয় কিছুটা হলেও পরিবর্তনের আভাস লক্ষ্য করছি তারেক রহমানের এই কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা দেখেছি বিগত সময়ে বিরোধী দলকে কিন্তু সহ্য করার মতো সহনশীলতা কিন্তু সরকার দলগুলোর ছিল না। আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা সকল মতকে নিয়ে, যারা স্বাধীনতার সপক্ষে এবং যারা গণতন্ত্রের পক্ষে কাজ করেছে, তাদেরকে নিয়েই কিন্তু আমরা আমাদের সরকার এবং ক্যাবিনেট গঠন করেছে। আমরা দেখেছি এই বিরোধী দল থেকে নুরুল হক নূর, তারপরে জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, এদের মতো লোক, যা ইয়াং যারা আছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা কিন্তু ভূমিকা রেখেছে, এদেরকে নিয়েই কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা দেশকে স্থিতিশীল রাখার জন্য যে রাজনীতি করা দরকার, যে সহনশীলতা থাকা দরকার সরকার দল প্রধানের, আমরা সেই রাজনীতি কিন্তু এখন দেখতে পাচ্ছি। তারেক রহমানের ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ একটি নব দিগন্তের সূচনা হয়েছে। ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যে গণতন্ত্রের জন্য, যে বাকস্বাধীনতার জন্য, যে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি করার জন্য যে প্রত্যাশা ছিল দীর্ঘদিন ধরে মানুষের, সেই প্রত্যাশার কিন্তু মানুষের পূরণ করার যে ধাপ, সেই আমরা কিন্তু প্রথম ধাপ কিন্তু অতিক্রম করেছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আগামী দিনে ধাপে ধাপে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য একটি দেশের নাগরিক সুবিধা, কী নাগরিক সুবিধা সেই তিনি চাচ্ছেন, সেই নাগরিকের নিড বেসিস আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তারেক রহমান কিন্তু তার মন্ত্রী পরিষদ নিয়ে, নবনির্বাচিত মন্ত্রী পরিষদ নিয়ে, নবনির্বাচিত এমপিদের নিয়ে, এবং আপনি দেখেছেন যে ইতিবাচক রাজনীতির সূচনাটা বিরোধী দলের ইফতার পার্টিতে কিন্তু তারেক রহমান গিয়েছেন, এবং কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনার সাথে কিন্তু উনি গল্প করেছেন, একসাথে ইফতারি করেছেন। আমরা মনে করছি স্বাধীনতার সপক্ষে যারা আছে, গণতান্ত্রিক আন্দোলন যারা ছিল, সমমনা দলগুলো, সকলকে সাথে নিয়ে কিন্তু আমাদের এই সরকার তারেক রহমান কিন্তু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তার নেতৃত্বে একটি নব দিগন্তের সূচনা ঘটেছে। আমরা সেই দিগন্তের পথে আগাতে চাই, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। আমরা বিগত সময় দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি। তারেক রহমান কিন্তু সরকার গঠন করার আগেই বলেছেন কোনো মেগা প্রজেক্ট থাকবে না, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাব। আমরা 31 দফা দিয়েছি। আমরা আমাদের নির্বাচনে যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার মাপে কিন্তু আমরা
কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা হেলথ কার্ডের কথা বলেছি, আমরা নদী খননের কথা বলেছি। আমরা যে যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের মানুষের জন্য দিয়েছি, আমরা আশা করি সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই, মানুষের মন জয় করার মধ্য দিয়েই আগামী দিনের পজিটিভ রাজনীতিতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারেক রহমান এগিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। শুনে আসি, আমাদের সাথে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত। ফয়সাল মাহমুদ শান্ত, আপনি শুনছিলেন রাজু আহমেদ বলছিল বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের কথা। আপনার কাছে কি মনে হয় এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন? এবং আমরা সবসময় বলে থাকি যে গণতান্ত্রিক যে সমাজ, গণতান্ত্রিক যে রাষ্ট্র, সেটি যখন বিনির্মাণ করতে হয় তখন সরকারের পাশাপাশি বিরোধী দলের একটি ভূমিকা থাকে। এটিকে যদি আমরা একটি পাখি বা বিহঙ্গের সাথে তুলনা করি, তাহলে তার একটি ডানা যদি সরকার হয়, আরেকটি ডানা হয় বিরোধী দল। কোনো ডানা ভাঙা থাকলে নিশ্চয়ই পাখি উঠতে পারে না, বিকশিত হতে পারে না গণতন্ত্র। সুতরাং বিরোধী দলের ভূমিকা কেমন হতে পারে বলে মনে করেন, বা সেই ভূমিকা কতটা পালন করতে পারছেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, এবং আমার দুইজন সমালোচক আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু থামবো, এক মিনিট। আপনাদের ওখানে মাইক, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, মাইকটা মাহমুদুল হাসান শান্ত, একটু থামবো। কি ওনার কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে পিকচারও হয়ে গেছিল না? আচ্ছা, আবার যাই। হ্যাঁ, ঠিক আছে। তখন ওই করেন আপনি, 3 শট দিয়েন। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তাহলে ইয়েটা ওকে। তাহলে আমারটা বাদ, ওনার কথা থেকে শুরু করবেন। শান্ত ভাই, 5 4 3 2 1 0 অ্যাকশন, বলেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং দুইজন সমালোচক আছেন। ইকো হচ্ছে আপনাদের ওখানে, মনে হয় মাইকটা চলছে, ইকো হচ্ছে মনে হয়। এদিকে বন্ধ করে দিয়েন। রিপেয়ার হচ্ছে। বুঝতে পারছি। সাত্তার ভাই, এখানে আপনার মাইক্রোফোন অফ করেন। না, এই যে আপনি কথা বলছেন আমি শুনছি, তো এটা বন্ধ করে দেন টোটালি। হ্যাঁ, ওকে, আবার বলে যান। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে বিরোধী দলের ভূমিকাটা কেমন হবে এবং আমরা পরিবর্তনের বিষয়টি কেমন দেখছি, এই দুইটা অংশে আমি আলোচনা করব। প্রথম অংশটা হচ্ছে, আমি এটা যে ছাত্র দলের যে ভাইটি আলাপ করেছেন তার সাথে আমি কমপ্লিটলি একমত যে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা নির্বাচন এসেছে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিছু পরিবর্তনের কিছু স্বপ্ন দেখা শুরু করেছি। এখন পর্যন্ত এটা খুবই অল্প সময় যে আসলে পরিবর্তনগুলো বাস্তবায়ন করা বা বাস্তবায়ন হওয়ার মতো সময় এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমাদের কিছু স্বপ্নের দ্বার উন্মোচিত হয়েছে, আমরা এই স্বপ্নগুলো দেখে আগাচ্ছি, এটি যেমন সত্য। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবর্তন যেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতার মধ্য দিয়ে এসেছে এবং এই পরিবর্তনের যে লড়াই সংগ্রামের সর্বশেষ চূড়ান্ত যে সংগ্রামটি ছিল জুলাই অভ্যুত্থান, আমরা এই রাষ্ট্রে খুবই স্পেসিফিক ভাবে আমি দুইটা বিষয় কথা বলবো। একটা হচ্ছে জুলাইয়ের যেই রাজনৈতিক সার্বভৌম যে ঐক্যটা তৈরি হয়েছিল জুলাই কেন্দ্রিক, এবং জুলাই পরবর্তীতেও অন্তর্বর্তীকালীন সরকার সময় বিএনপি, জামাত এবং এনসিপি সহ সবগুলো দলের মধ্যে যে এক ধরনের সামাজিক চুক্তির মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ জায়গা আমরা এসেছিলাম, সেই জায়গাটা আমরা বর্তমানে একটি নরবরে অবস্থা দেখছি এবং সেই জায়গায় জুলাইতে একটি থ্রেটপূর্ণ জায়গায় আমরা দেখছি যে এটি যাচ্ছে। এটা প্রথম জায়গা। আর এটি কেন আমি মনে করছি, কারণ খুব পরিষ্কার ভাবে আপনি দেখেছেন গত 2 দিন যাবত জুলাই সনদ এবং গণভোটে একটি রিট হয়েছে দেখেন, এবং সেখানে বলা হয়েছে এবং সংবিধান সংস্কার যেই সভা আছে সেখানে বিএনপি এখন পর্যন্ত শপথ নেয় নাই, এবং রাষ্ট্রপতি যে ফাঁসিবাদের সময় হাসিনার যে রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল আছে, এই 3টা ইস্যুর ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে যে সংবিধানে এই বিষয়গুলো, যেমন সংস্কার সভা নাই, যে কারণে আমরা এখন পর্যন্ত সংস্কার সভার শপথ নিচ্ছি না, কিংবা এটিকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পরিষ্কার ভাবে হাসিনার সময় দেখেছি কোটা আন্দোলনের ইস্যুতে কিংবা যে কোনো সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ইস্যুতে যখনই কখনো সরকারের মনে হয়েছে যে আসলে তারা জনগণের সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করতে চায়, তখন তারা সেই বিষয়টিকে আদালতে নিয়ে গিয়েছে, আদালতে নিয়ে করেছে। আবার দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আদালতের মাধ্যমে, যে সংশোধনী যেটি হয়েছিল সেটি বাতিল করেছে।
এরকম একটি প্রবণতা আমরা আবার দেখেছি যে বিএনপির একজন আইনজীবী, বিএনপি আইনজীবী ফার্মের সম্ভবত জয়েন্ট সেক্রেটারি, তিনি হিট করেছেন এই গণভোট এবং জুলাই সনদের বিরুদ্ধে। দেখেন, প্রশ্নটা হচ্ছে কি, আপনি যদি আগের সংবিধান দিয়ে জুলাই সনদ এবং গণভোটকে ডিল করেন, সেটার উত্তর কিন্তু আপনি আগের সংবিধানে পাবেন না, এবং আগের সংবিধানে নির্বাচনটাও পাবেন না। এই নির্বাচনটা কিন্তু কমপ্লিটলি হয়েছে একটি জনগণের সার্বভৌম উইলের ভিত্তিতে, যেই উইলটা ছিল জুলাই অভ্যুত্থান, এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী আমরা নির্বাচনটা পেয়েছি, এবং সেটার মধ্য দিয়ে গণভোটটা হয়েছে একই সাথে। সেটাকে আদালতের মুখোমুখি করা হচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে এই সরকারের অল্প সময়ের মধ্যে এক ধরনের আমরা বলবো কি, যেটাকে অশুভ একটা লক্ষণ আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আজকে একটা নিউজ পাবলিশ হয়েছে, আপনি দেখেছেন যে এস আলমের সাথে, প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি করেছে যে বর্তমান গভর্নর তিনি। তো আমরা এস আলমের খবর আমরা এটা নতুন করে মিডিয়াতে বলার দরকার নাই, এটা আপনারা জানেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, বাংলাদেশের রিজার্ভের প্রায় সমপরিমাণ টাকা চুরি করার রেকর্ড আছে বাংলাদেশের কয়েকটা পরিবারের নামে, তার মধ্যে একটা এস আলম পরিবার। সেটি একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, সারা দেশে সমালোচনা হয়েছে। আবার সেই ব্যক্তির সাথে এস আলমের যেই অর্থনৈতিক সম্পর্ক, এটি আবার একটা লুটতারাজের রাজনীতি শুরু হয় কিনা। আমার ভাই বললেন যে তারেক রহমান বলেছেন মেগা প্রকল্প করবেন না, কিন্তু মেগা প্রকল্প না করে যদি ব্যাংকগুলোকে এরকম ঋণ খেলাপির মধ্য দিয়ে এবং এই ধরনের যারা পাচার করে তাদের সাথে চুক্তি করে খালি করা হয়, তাহলে কিন্তু মেগা প্রকল্প করার টাকাও আর বাংলাদেশে থাকবে না, দুর্নীতি করার টাকাও আর বাংলাদেশে থাকবে না যদি এভাবে চুরি করা হয়। তো এই দুইটা বিষয় খুবই সেন্সিটিভ। এবং তৃতীয় একটা বিষয় আমি বলবো, সেটি হচ্ছে যে বিভিন্ন এলাকায় বর্তমান ক্ষমতাসীন দলের কিছু তৎপরতা আমরা দেখেছি। আমি এটা মেনশন করতে চাই, অবশ্যই কিছু কিছু এমপিরা তারা নিজেরা দায়িত্ব নিয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠেকানোর কার্যক্রম নিয়েছে, কিন্তু সেটা 212-13 জন এমপিদের মধ্যে হাতে গোনা 5-7 জন। এবং গতকাল তো দেখেছেন যে একজন যুব দলের নেতা একটা নেট ব্যবসার অফিসে গিয়ে ভাঙচুর করেছে, বউকে বেডরুমে গিয়ে গুলি করে মারার হুমকি দিয়েছে, তিনি আজকে আবার জামিন পেয়েছে। তো এই ধরনের কালচার যদি আদালতকে রাজনৈতিক দল ব্যবহার করে এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে, তাহলে আমরা যে দীর্ঘ লড়াই সংগ্রামের স্বপ্ন দেখে আমরা গণতন্ত্রের যাত্রা আবার ঢুকেছি, সেই যাত্রাটি আবার ম্লান হতে বাধ্য হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন সোনিয়া আক্তার স্মৃতি। সোনিয়া আক্তার স্মৃতি, আপনার পরিচয় দিয়েছিলাম নারী নেত্রী এবং সমাজকর্মী, এবং আমরা অনেকেই জানি আপনি রক্তকন্যা খ্যাত, এবং আপনার ওপরেও দীর্ঘ বিগত সরকারের আমলে কি ধরনের অত্যাচার জুলুম গিয়েছে সেগুলো আমরা সবাই অবগত আছি। আজকে আমরা যে বিষয়টা আলাপ করতে যাচ্ছি, এই যে জুলাই অভ্যুত্থানে আমরা তো একটা পরিবর্তনই চেয়েছিলাম, সেটি গণতন্ত্রের ইতিবাচক পরিবর্তন, বৈষম্যহীনতার কথা আমরা বলছি, সমাজের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা হোক, বৈষম্য না থাকুক, গণতান্ত্রিক ব্যবস্থা সুন্দরভাবে কাজ করুক, এইসবই তো পরিবর্তন ছিল। সেই পরিবর্তনের জায়গায় এসে ফয়সাল মাহমুদ শান্ত যেটি বলছেন এবং আশঙ্কা করছেন যে আবার কি আদালতকে ব্যবহার করা হবে কিনা, আজকেই উনি বললেন যুবদলের একজনের কথা যাকে জামিন দেওয়া হয়েছে, কিংবা জুলাই সনদ বা অন্যান্য বিষয় নিয়ে রিট, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আনিমুল ভাই, এবং আমার সহযোদ্ধা যে দুজন আছেন সবাইকে, আমার সামনে যারা দর্শক দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসলে শান্ত ভাই যে কথাটা বলে গেছে ওটার সাথে আমি একমত নই, এই কারণে যে শিশুটি সবেমাত্র ভূমিষ্ঠ হলো, সেই শিশুকে যদি আপনি এখন বলেন যে আপনি খাবার চিবিয়ে খাও বা তুমি দৌড়াও, হাঁটো, সেটা কিন্তু পসিবল না। তো আমাদের যে বর্তমান যে সরকার, সেই সরকারের বয়স 10 দিন 15 দিন এর ঊর্ধ্বে তো না। তো তাকে তার কাছ থেকে 17 তারিখ, এই যাই হোক 15-20 দিন আর কি। তো এর মধ্যে অনেকগুলো ছুটি গেছে, যে যার মন্ত্রী পরিষদ বিভিন্ন সফরে, সরকারি সফরে তাদের দেশের বাড়ি গেছে নিতে। তো একটা অরাজকতা হয়েই যাচ্ছে। এর মধ্যে যেসব দৃষ্টান্ত আপনারা দেখেছেন, কোথাও যে আমাদের রাজু ভাই বলে গেলেন যে কখনো কি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কোনো প্রধানমন্ত্রীকে বাংলাদেশে? এটা কি পরিবর্তন নয়? যখন আপনার খাল খনন, জিয়াউর রহমান কিন্তু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু খাল খননের কথা বলে গেছেন, উনি নিজে খাল খনন করে গেছেন। সেটা যখন আমাদের সংসদ নির্বাচন হওয়ার পরই যখন আমাদের এমপি মন্ত্রীরা শুরু করে দিলেন, সেটাকে ওনাদের চোখে পড়ে নাই? উনি ঋণ খেলাপির কথা বলছেন, যে ঋণের দায় ভাইয়ের কথা বলছেন, উনি এটা বলে যান নাই যে ইনুস সরকার কত টাকা আমাদেরকে, মানে আমাদের মাথা পিছু কত টাকা ঋণ করে গেছেন, এটা কিন্তু শান্ত ভাই বলেন নাই। তো উনি বলেছেন যে 5-7 জন এমপি কাছ থেকে চাঁদাবাজির গল্প শুনছেন। আসলে ভাই একটা দল, বৃহত্তর দল,
সেখানে কিছু ছোটখাটো ভুল থাকবে, সেগুলো সংশোধনের পথে কিন্তু আমাদের জনাব তারেক রহমান একদম কঠোর ভূমিকা পালন করছেন। আপনারাও দেখেছেন, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারাও বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, একটা বাবা মার যদি 5টা সন্তানও থাকে সমান হবে না, কেউ তারা বেঁকা হবে, সেটা সংশোধনের দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো আমরা ব্যর্থতার দায়ভারও কিন্তু আমরা নিচ্ছি। দেখুন বাংলাদেশের ব্যর্থতার দায়ভার এই তারেক রহমান সরকার গঠন করার পরে কোনটা নিচ্ছে না। জামাত যদি কিছু অন্যায় করে, ভুল করছে, সেটাও বিএনপির উপর চাপানো হচ্ছে। এনসিপি যদি কোনো ভুল করছে সেটাও বিএনপি সরকারের উপর চাপানো হচ্ছে। মানে এখন আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বিএনপি সরকার আসলে মনে হয় সব কিছু সব দলের একটা সমন্বয়ে যত ভালো কাজ হবে ওইগুলো তারেক রহমানের দিকে আসবে না, যত খারাপ কাজ আছে সব তারেক রহমানের দিকে ছোড়া হচ্ছে। এটাই হচ্ছে মানে দোষ ধরার কমিটি করলে ওনাদের আর কি আমার মনে হয় যে ওনাদের এনসিপি না হয়ে দোষ ধরার কমিটি করলে বেশি ভালো হয়। হ্যাঁ, এখানে গঠনমূলক সমালোচনা আসছে না। দেখেন আমাদের বিএনপির নেতাকর্মীদের কোনো বট আইডি পাবেন না, যতটা পাবেন এনসিপি প্লাস জামাত কর্মীদের একদম যত বট আইডি আছে। বট আইডি বোঝেন? বট আইডি ফেক আইডি, মানে নিজস্ব আইডি না, নিজের নামে না, ওই বাবা খালুর নামেও না, নাম কি অজানা কি সব নামে সব আইডি খুলে ওইগুলোর নামও বলতে পারবো না। তো এইসব আইডি খুলে কিন্তু বিএনপি যেখানে ভালো কাজ করছে একটা জায়গায়, ওইখানে গিয়ে কোনো কথা নাই বার্তা নাই, হাহারি একটা সরাসরি। তারপরে বিভিন্নভাবে মানে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম বাজে কথা বলতেছে। নারী নেত্রী হলে তো তার কথাই নাই, নারী নেত্রী দেখে নিয়ে যে পরিমাণ সাইবার বুলিং 5 আগস্টের পরে এই বট আইডি থেকে হয়েছে, মানে এতটা বট আইডি আমি একদম কি বলে গর্ব করেই বলবো কিনা জানি না, আওয়ামী লীগের আমলেও এত সাইবার বুলিং হয় নাই নারীদের নিয়ে। তো যতটা এই এনসিপি বলেন, আমি নাম উল্লেখ করেই বলতেছি, এই কারণেই বলতেছি যে আপনাদের জানা উচিত, ইতিমধ্যে আমার আগে অনেকেই বলে গেছে, জানা উচিত। তো এইসব আমরা চাই কি বিরোধী দলের কাছ থেকে এইসব পরিবর্তন চাই ওনাদের কাছ থেকে। যে আপনি যেমন বললেন যে পাখির ডানা একটা ছুটে গেলে সেই পাখি উঠতে পারবে না, তো এই যে সরকার যে গঠন হলো, এই আমরা চাই যে 5 বছর সবাই সহযোগিতা করি। আমরা আপনাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়েছি, আপনারাও আসেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ কিভাবে ভালো রাখা যায়, কিভাবে দেশ পরিচালনা করলে, কিভাবে আপনার মাথায় যদি যে বুদ্ধিটা আছে আমার মাথায় নাও থাকতে পারে, আপনি বুদ্ধি দিতে পারেন যে আসেন আমরা দেশটা এইভাবে গড়ি। তো সেখানে আপনি যদি দেশ না গড়ার চিন্তা করে যদি আপনি মনে করেন যে কিছু হইলে আমরা শাহবাগে একটা আন্দোলনের ডাক দিয়ে দিলাম, মানে এনসিপি মানে ধর্ষণ, এই যে ইতিমধ্যে দেখছেন যে ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা আগেও প্রতিবাদ করেছি, এখনো কিন্তু আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। কারণ আমরা যারা মেয়েরা আছি, নারী নেত্রীরা আছি বা নারী যারা আছে, আমরা চাই একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ যেখানে কথা বলার নিরাপত্তা থাকবে। হ্যাঁ, নিরাপদ থাকবে। আমরা এই নিরাপত্তার জন্যই কিন্তু আমরা আন্দোলন করতেছি। আপনারা এসব বিষয়ে কথা বলেন, ধর্ষকের শাস্তি তার হাতে নাতে দিয়ে দেন, আমরা এটারও বেশি খুশি হব। তার মানে আবার এটা বললেন না যে ধর্ষকের শাস্তি হাতে নাতে দিলাম, প্রমাণ থাকলো না, আমার শত্রু আছে আরেকজনের সাথে আমি পিটাইয়া তারে মাইরে ফেললাম, এমনটা আবার করতে যান না। আমরা সকলে সমাজে যেটা ভালো, সমাজে কাজ করার জন্য, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আপনি যে জায়গাটায় আছেন, ধরেন আপনার এতটুকু জায়গা, এই জায়গায় আপনি একটা কোণায় আছেন, আপনি এই কোণাটাই পরিবর্তন করেন না, আপনার পুরাটা পরিবর্তন করতে হবে না, ওই তারপরের টুকু থেকে আরেকজন ধরবে, তারপরের টুকু থেকে আরেকজন ধরবে, এইভাবে করতে করতে একটা পরিবর্তন আমরা পাবো, তাই না? তো আমরা চেষ্টা করব যে আমরা আমরা সহিংসতা চাই না। এনসিপি বলেন, জামাত বলেন বা আনুষ্ঠানিক আরও যেসব অঙ্গ সংগঠন আছেন, আমাদের সবাইকে হেল্প করেন, আমরা হেল্প করি। আমরা তো দীর্ঘদিন দল করেছি, জেল খেটেছি। আমি নারী হয়ে প্রথমে তো আপনারা জানেন যে গভীর রাতে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র ফেসবুকে একটা মত প্রকাশের জন্য। তারপরে ওখানে আমাকে 4 মাস জেলে রাখা হয়, আমাকে জামিন দেওয়া হয় না। তো সেখানে আমার মতন একজন নারীকে আমরা দীর্ঘদিন 17 বছর জেল জুলুম খেটেছি, আন্দোলন করেছি। আপনারা যে জুলাইয়ের কথা বলছেন, সেই জুলাইয়েও আমি 17 দিন জেল খেটেছি। জুলাইয়ে মার্ডার মামলা হয়েছে, আমার নামে বিস্ফোরক মামলা হয়েছে। সব কিছু মিলিয়ে যখন আমি আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছি, আমি তো বিএনপি থেকে কোনো নেই নাই, এখনো বেনিফিট নেই নাই। তো তারপরেও আমি যেহেতু আগাচ্ছি, কাজ করছি, আপনারাও আসেন না। আপনারা তো ভাই একটু শেষ করি, আপনারা তো 1 জুলাই দিয়ে বলতেছেন যে আমরা এটা করছি, আর আমাদের এই যুদ্ধ তো দীর্ঘ 17 বছরের ছিল।
আমরা 17 বছর আমাদের ছাত্র দল, অনেক ছাত্রদল নেতা আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, পেটে বাচ্চা রেখে বাবা জেলে গেছে, ফিরে আসে না আর। তো এমনও আমরা দেখেছি আমাদের অসংখ্য ভাইয়েরা গুম হয়েছে। তো আমাদের যুদ্ধটা 17 বছর ছিল। আমাদের কষ্টের কথা আসলে ওই যে বলে না, একটা আমরা হিজল দাগার মতন হয়ে গেছি মনে হয়, যে এখন আমাদের কষ্টের কথা বললেও কেউ শোনে না বা শুনতে চায় না, বিশ্বাস করে না। আমি আরো কিন্তু শুনবো, আপনাদেরও তো বুঝতে হবে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব রাজু আহমেদ, আমরা যে আলাপটি করছিলাম পরিবর্তনের ইঙ্গিত, তো বেশ কিছু প্রসঙ্গে অবশ্য কথা বলেছেন ফয়সাল মাহমুদ শান্ত, আপনার বক্তব্য শুনব। ফয়সাল ভাইকে ধন্যবাদ। উনি তো যৌক্তিক সমালোচনা করবেন। বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের যত ভুল ত্রুটি আছে তার যৌক্তিক সমালোচনা করে। এই আর সরকারি দলের কাজ হচ্ছে এই যৌক্তিক সমালোচনাগুলোকে আমলে নিয়ে জি কাজ করা। ফয়সাল ভাইকে ধন্যবাদ। কিন্তু উনি একটা কথা বললেন যে আদালতের ব্যবহার বললেন আর কি। আমরা অবশ্যই আইনের শাসন চাই এবং আদালতের বিচার চাই, সেটা ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। অবশ্যই আইন আদালত থাকবে, পুলিশ থাকবে, কার্যক্রম করবে। আপনি দেখেন যে আদালতকে এবং এই পুলিশকে আমরা আমাদের দলীয় স্বার্থে ব্যবহার করছি কিনা। আপনি দেখেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওনার নামে বিশ্রী ভাষায় স্লোগান দেওয়া হয়েছে। আমরা কি পুলিশের প্রয়োগ করেছি সেখানে? আপনি দেখেছেন আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, সেখানে জামাতে ইসলাম মিছিল বের করে বিএনপি নামে স্লোগান দিচ্ছে। এই যে অযৌক্তিক সমালোচনা, অযৌক্তিক কার্যক্রম, মানে কুরুচিপূর্ণ মন্তব্য, এগুলো যৌক্তিকতার কোনো যৌক্তিকতা নেই। আমরা তারপরেও আমরা এগুলো এক সরকারি দল হিসেবে সহ্য করছি। আমরা আমাদের কাজই হচ্ছে সকলকে নিয়ে সকল মত প্রকাশের স্বাধীনতার জন্যই কিন্তু আমাদের 17 বছরের সংগ্রাম ছিল। মানুষ যৌক্তিক সমালোচনা করে আমরা সেগুলো শুনে নেব এবং সেগুলো আমাদের নিয়ে আমরা কাজ করব। আর ফয়সাল ভাই আরেকটা কথা বললেন, জুলাই আগস্টের যে ঐক্য ছিল, আমরা ফ্যাসিবাদী আমলে যে অন্যায় অবিচারের শিকার হয়েছিলাম, যারা যারা স্বাধীনতাকামী ছিলাম বা যারা গণতান্ত্রিকামী ছিলাম, এরা কিন্তু একটা সুতায় আমরা বাধা হয়েছিলাম জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে। আমরা সেই সময় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। কিন্তু এই জুলাই আগস্টে এই ঐক্যটাকে উনি বললেন যে একটু হলেও, আমারও মনে হয় যে একটু হলেও এইখানে একটু চির ধরেছে। তারও কিন্তু যৌক্তিক কারণ আছে। জুলাই আগস্টে যারা সম্মুখ সারির যারা নেতৃত্ব দিয়েছেন, আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে তখন মাঠে ছিলাম। আমাদের 142 জন নেতাকর্মী ছাত্র দলের রাজপথে শহীদ হয়েছে। একক সংগঠন হিসেবে এমন শহীদ আর কোনো সংগঠনে হয়নি। আমরা হয়তো মিডিয়াতে বক্তব্য দিই নেই, কারণ সেই সময় আমরা বিরোধী দলে ছিলাম। আমি যাই একটা বক্তব্য দিলে ছাত্র দলের রাজু আসছে, আন্দোলনটার অন্যরকম প্রভাব পড়তো আর কি, বা অন্যরকম পুলিশে আক্রমণ হইতো। এই জন্য আমরা কি করেছি যে আমাদের যত নেতাকর্মী আছে আমরা ওদেরকে সামনে দিয়েছি যে তোমরা বক্তব্য তো, আমরা পিছনে আছি। রাজনৈতিক মাঠে পিকেটিং করা, জনসমর্থন নিয়ে আসা, মিছিল করা, এগুলো তো আমরা যারা সামনে ছিল, সম্মুখ সারির যারা জুলাই যোদ্ধা আছে, আমরা তাদেরকে সাহায্য করেছি। তারা আসলে জানে, কিন্তু জানার পরে এই যে 17 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা দেখেছি যারা সরকারে ছিল এবং যারা ওদের মুখপাত্রের দায়িত্ব পালন করেছে, কেমন কুরুচিপূর্ণ বক্তব্য বিএনপির অবদান নিয়ে, ছাত্রদলের অবদান নিয়ে, অন্য মানুষের অবদান নিয়ে। জুলাইকে একটা শেখ মুজিব যেমন, শেখ হাসিনা যেমন স্বাধীনতাকে একটা কুক্ষি করে রাজনীতি করেছে, জুলাই আগস্টকেও কিছু কিছু ব্যক্তি তাদেরকে নিজস্ব আন্দোলন বলে মনে করেছে। আমরা এটার সম্পদ বলে মনে করেছি। আমরা মনে করি বাংলাদেশের একটা চার দোকানদার আলারও কিন্তু কন্ট্রিবিউশন ছিল এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে। আমরা দেখেছি এমন যে একজন বাড়িওয়ালা, আমরা আন্দোলন সংগ্রাম করতে যে পুলিশ টিয়ার মারছে, গুলি করছে, আমরা গুলিতে আটকা পড়েছি। অসংখ্য বাড়িওয়ালা বাড়ির দরজা খুলে দিয়েছে, অসংখ্য মা বোনেরা উপর থেকে পানি দিয়েছে, বিস্কিট দিয়েছে। এটা কি অবদান মনে করবেন না আপনি? প্রত্যেকের অবদান আছে, প্রত্যেকের অবদান। এই যে রিক্সাওয়ালা একজন ভাইরাল হয়েছে, উনি বলেছেন যে আমার ভাইরা মার খাচ্ছে, আমি কি মরে যাবো, আমি কি বসে থাকবো? উনি অসুস্থ মানুষের কি হসপিটাল নিয়ে গেছেন। আপনি তার এই অবদানটা কি অস্বীকার করবেন? আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, যাদেরকে মানে শারীরিকভাবে মানসিকভাবে এই আন্দোলনের সমর্থন ছিল, তারা প্রত্যেকের অবদানটাকে আমাদের স্বীকার করতে হবে। আমরা যদি মনে করি যে সকলের অবদানের প্রেক্ষিতেই আমরা এই স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে আমরা পেয়েছি, এটা গণতান্ত্রিক বাংলাদেশে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, এই যাত্রায় প্রত্যেকের অবদান ছিল এবং সেটাকে স্বীকার করে নিলেই দেখবেন যে আবার
বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমি করেছি, আপনি করেছেন, একক কোনো কাজ কিন্তু একা করা সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না, আপনার পক্ষেও সম্ভব না, ফয়সাল ভাইয়ের পক্ষেও করা সম্ভব না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই কিন্তু ছিল জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সকলে মিলে কাজ করেছি, আমরা সকলে মিলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আনতে পেরেছি। এইটা যদি সবাই স্বীকার করে দেখবেন যে আবার জুলাইয়ের ঐক্য সব ঠিক জায়গায় এসেছে। এককভাবে কেউ কৃতিত্ব নিতে গেলে সেটা কেউ মানবে না, সেটা কেউ বিশ্বাসও করবে না। অতএব সকলের অবদানটাকে স্বীকার করুন, দেখবেন যে আপনাকে সবাই শ্রদ্ধা করছে। আবার আমরা একই সুতে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে কিন্তু আমরা সকলে মিলে অবদান রাখার চেষ্টা করি, বাংলাদেশকে স্থিতিশীল রাখার চেষ্টা করি, বাংলাদেশের ভালো কাজের সাথে থাকি, খারাপ কাজের সমালোচনা করি, আইনের শাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং শিক্ষাঙ্গন মুক্ত, মাদক মুক্ত শিক্ষাঙ্গন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাই। সেই কাজ করতে যদি আমিও যদি বিপক্ষে থাকি, আপনি আমার বিরুদ্ধে বলেন, আইনি ব্যবস্থা নেন, আইনি প্রক্রিয়াতে যান। আমরা চাই ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য, খারাপ কাজকে পরিহার করে সব ভালো কাজকে সমর্থন করা, খারাপ কাজকে আমরা দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে আমরা এই নতুন বাংলাদেশে এই সরকারকে, এই বাংলাদেশকে আগিয়ে নেওয়ার জন্য আমরা সকল মিলে কাজ করি, সেটাই সুন্দর হবে। আর বিরোধী দল হিসেবে তো অবশ্যই বিরোধী মতকে আমাদের সম্মান করতে হবে, তাদের সমালোচনা করে সহ্য করার মতো সহনশীলতা আমাদের আছে, থাকবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো, শুনে আসি। ফয়সাল মাহমুদ শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার যে প্রত্যাশা করছেন, সেই জায়গাতে শুরু থেকেই দেখা গেছে যে শপথ নেয়ার কথা থেকেই যদি শুরু করি, সেই জায়গায় যেমন সরকার দল এবং বিরোধী দলের একটা মতপার্থক্য আমরা দেখেছি, ঠিক একইভাবে এটিও তো বাংলাদেশে নজিরবিহীন যে মন্ত্রিপরিষদের শপথ হয়েছে, সেখানে বিরোধী দল অংশগ্রহণ করেনি, কিংবা এখন যখন বিরোধী দলকে ডেপুটি স্পিকারের আহ্বান জানানো হচ্ছে, সেই জায়গায় বলা হচ্ছে যে আগে জুলাই সনদের বিষয়ে ফয়সালা হবে, তারপরে হয়তো সেটি। এইসব বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমরা তো রাজনীতিতে একটা ঐক্যমতের রাজনীতি দেখতে চেয়েছিলাম, অন্তত সূচনাটা সেরকমই হবার কথা ছিল। ধন্যবাদ। দেখেন, আমি ছাত্রদলের ভাই আমার যে কথাগুলো বললো, আমি কিন্তু কোনো আমার আলাপে, আপনি যদি আমার আগের 5 মিনিটের আলাপ শোনেন, জি, কোন একটা সিঙ্গেল পয়েন্ট পাবেন যে কথাটা তার সাথে কন্ট্রাডিক্ট করে। আমি কিন্তু নিজেই বলেছি যে জুলাইয়ে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে, এবং আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলেছি আদালতের ব্যবহার করার যে প্রসঙ্গটা, সেটা কিন্তু গণভোটের প্রসঙ্গ, এবং বলা হচ্ছে রাষ্ট্রপতি, গণভোট, জুলাই সনদ, এখানে সাংবিধানিক ইস্যুকে টেনে নিয়ে আসা হচ্ছে এবং এখানে আদালতকে টেনে নিয়ে আসা হচ্ছে, সেই উদাহরণটা দিয়েছি। দেখেন, আমাকে আপা যে কথাটা বললেন যে আমরা আসলে অযথাই সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি না, আমি স্পেসিফিক গুণে গুণে 4টা উদাহরণ দিয়েছি। একটা সিঙ্গেল উদাহরণ আপনার টাচ করলেন না, কিন্তু সে অনেক গড় কথা বললেন, সে তার অনেক গল্প শোনালেন, কিন্তু আমাকে বললেন যে আমি আসলে কোনো গঠনমূলক সমালোচনা করি না। আমি বলেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে যে অভিযোগ, এস আলম প্রতিষ্ঠানের সাথে তার যে আজকের যে সম্পৃক্ততা নিউজ বের হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যে নিউজ বেরেছি, সেই বিষয়ে দিতে পারেন নাই। গণভোট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে রিপ্লাই কি উত্তর দিতে পারেন নাই। যুবদলের যেই লোককে জামিন দেওয়া হলো, একবারে ভিডিও হত্যা হুমকি দেওয়ার পরে বেডরুমে ঢুকে স্ত্রী সহ হত্যা করবে, সেইটার ব্যাপারে তার রিপ্লাই কি? কোনো রিপ্লাই নাই, কিন্তু সমালোচনা, গড় সমালোচনা করি আমি। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে এরপরে আপনার প্রশ্নে আসি। ইন্টারেস্টিং কথাটা হলো যে তিনি বলছেন যে বট আইডি কিন্তু শুধু ফেসবুকে আছে এরকম না, বট মিডিয়া ফেজও আমরা দেখি। আমরা কাউকে শুনি যে আসলে সে পরিচয় দেবে নারী কর্মী, পরিচয় দিবে সাংস্কৃতিক কর্মী, কিন্তু তিনি যখন বক্তব্য দিন তিনি বলবে আমার ছাত্র দল, আমার বিএনপি, আমরা ছাত্র দলটা এটা করছি, আমরা ছাত্র। যখন আপনারই ছাত্র দল, যখন আপনার বিএনপি, যখন আপনি বিএনপি, আপনি ছাত্র দল, তখন সরাসরি ছাত্র দল বিএনপি পরিচয় দিলে কিন্তু আরো মানুষ আইডেন্টিফাই করতে হয় বা সুবিধা হয় যে এই দুইজন হচ্ছে বিএনপির, একজন এনসিপির, একজন জামাতের, একজন হচ্ছে সাংস্কৃতিক কর্মী। তো যেভাবে মানুষ তার আইডেন্টিটি ভিন্ন নামে পরিচয় হচ্ছে, কমেন্ট করে, এটা আমরা দেখেছি। এটা বিএনপির ভাইদের মধ্যে দেখেছি, জামাতের মধ্যে দেখেছি। এনসিপির ছোট দল, তার দেখা যাচ্ছে সকলে প্রকাশিত, তাতেই অনেক সংখ্যা কম, তার আসলে আলাদাভাবে লুকায় রাজনীতি করার মতো লোক এনসিপির নাই। কিন্তু না, দলীয় মতাদর্শ তো কারো থাকতে পারে মাহমুদুল ইসলাম শান্ত, যে কোনো প্রফেশনে দলীয় মতাদর্শ থাকতে পারে। না থাকতে পারে, কিন্তু সে যখন পরিচয়টা দেয় যে আমি হচ্ছে নিরপেক্ষ, তখন আসলে দলীয় কোনো পরিচয় না থাকলে, সাংগঠনিক পরিচয় না থাকলে তো দিতেই পারে।
হ্যাঁ, তো তাহলে সে বিএনপি সমর্থিত নারী কর্মী হইতে পারে। এটা হ্যাঁ, তাহলে BNP তো সব সমর্থিত ক্ষেত্রেই হচ্ছে আপনার সংস্কৃতি আইনজীবীদের ক্ষেত্রেও তাহলে কি আমরা এরকম বলবো আমরা তো বলি জাতীয়তাবাদী, আমরা যখন বলি না জাতীয়তাবাদী আইনজীবী বলি না, আমরা তো জানি পরিষ্কার ভাবে জাতীয়তাবাদী আইনজীবী মানে হচ্ছে বিএনপি সমর্থিত। সাদা দল নীল দল আপনি চেনেন না, আপনি তো চেনেন। একজন ভোটারকে কি ভোটার কি বলবে? আমি একটু বলবো, শান্ত ভাইকে অনুরোধ করব যে আমাকে কি কি কারণে গ্রেফতার করা হয়েছিল ওইটা একটু যদি আপনি নাড়িয়ে দেখেন। বিষয়টা হচ্ছে যে এই জন্য দেখা যাচ্ছে যে এই ধরনের বেনামী পরিচয়গুলো আমরা দেখেছি। নিরপেক্ষ বুদ্ধিজীবীদেরকে আমরা পরবর্তীতে বিএনপির উপদেষ্টা হতেও দেখেছি। আবার অন্তর্বর্তীকালীন নির্বাচনে থাকা অবস্থায়, আপাতত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন করলেন, অন্তর্বর্তীকালীন সরকারে তো সবচেয়ে বেশি ক্ষমতা ছিল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে থাকা অবস্থায় একজন উপদেষ্টা তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোথাও দোষ থাকে তার সবচেয়ে বড় ভাগীদার তো বিএনপির, কারণ বিএনপি সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল। অন্যান্য দলের যারা ছিল তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম তাদের পদত্যাগ করতে হয়েছে। কতদিন আগে করেছেন ওনারা? হ্যাঁ, নির্বাচনের পদত্যাগ করতে হয়েছে, কিন্তু বিএনপির উপদেষ্টাদের পদত্যাগ করতে হয় নাই, কারণ বিএনপির সরকারের মধ্যে ওই ক্ষমতাটা ছিল। সে সরকারের থেকে নির্বাচন পরিচালনা করেছে, নির্বাচন পরিচালনা করার পরে আবার পরবর্তী নির্বাচিত সরকার এসেছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে অর্থনীতির জায়গাগুলো, এবং আপনি বলছেন যে ডেপুটি স্পিকার প্রস্তাব করা হয়েছে, যেই জায়গাগুলো যৌক্তিক, যখন নাহিদ ইসলামের বাসায় এসেছে, জামাতের আমিরের বাসায় গিয়েছে, আমরা কিন্তু খুব সাদরে, নাহিদ ইসলাম কিন্তু খুব সাদরে তারেক রহমানকে গ্রহণ করেছে, আলাপ করেছে, পরামর্শ দিয়েছে, বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার প্রয়াস করেছে। আবার যখন ডেপুটি স্পিকারের প্রস্তাব এসেছে, ডেপুটি স্পিকারের প্রস্তাবটা তো হাওয়া থেকে আসে নাই। ডেপুটি স্পিকারের প্রস্তাবটা জুলাই সনদের একটি প্রস্তাব, যেই প্রস্তাবে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দল একমত হয়েছে। তো তখন প্রশ্নটা এসেছে, তার মানে কি আমরা জুলাই সনদ থেকে পার্টিকুলার প্রস্তাবনা পিক করে বিএনপি সেটিকে বাস্তবায়ন করবে, নাকি জুলাই সনদের ইস্যুটাকে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আগে সমাধান করে দেন ওখানে প্রস্তাবনা বাস্তবায়ন? বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সকল প্রস্তাবে তো বিএনপি হ্যাঁ করেনি। বিএনপি তো বলছে সকল প্রস্তাব আপনি বাদ দেন, যেগুলোতে একমত হয়েছে বিএনপি সেইগুলোর বিষয়ে তো কি একটা সিঙ্গেল পিক করবে? তাহলে তো 5 বছর চলে যাবে এগুলো বাস্তবায়ন করতে হলে। এই জন্য বলেছে ডেপুটি স্পিকারের প্রস্তাবের আগে আমরা জুলাই সনদের ইস্যুটাকে সমাধান করি। গণভোটের পরিষ্কার প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে যাওয়া হয়েছে। জনগণ যে গণভোটে ভোট দিয়েছে সেই ভোটের বিষয়ে আসলে একটা সমাধান হোক। বিএনপি আইদার পরিষ্কার বলুক যে আমরা এই গণভোটটা মানি না, অথবা অতি পরিষ্কারভাবে বলুক যে মানি, এখন আসেন কিভাবে সমাধান করি। সো আমরা সেজন্য তো আপনাদেরকে সংসদে যেতে হবে। তাকে আমরা বলছি না আপনি দৌড়ান, সেটা বলছি না। আমরা সংসদে গিয়েছি, শপথ নিয়েছি, আমরা 2টা শপথ একসাথে নিয়েছি। আমরা হাঁটার আগেই তাকে দৌড়াতে বলছি না। আমরা খুব পরিষ্কার ভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট নিয়ে যখন প্রশ্ন উঠেছে, অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, একজন মানুষের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তাকে আপনি 3টা মন্ত্রণালয় দিয়েছেন, তাকে নিয়ে প্রশ্ন করলে আপনি বলবেন যেটা আসলে বিরোধিতা বিরোধিতা। এবং মামলা থাকে, আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি অপরাধী। অভিযুক্ত আর কনভিক্টেড কিন্তু এক জিনিস নয়। আপনার নামে 5টা মামলা থাকতে পারে। যদি জুলাই আগস্টে আপনার নামে 5টা মামলা থাকে তাহলে যদি আপনাকে সেই মামলার প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে রবিউল আলমকে বহিষ্কার করা হয়েছে। অবশ্যই আপনার নামে যদি হত্যা মামলা হয়, আপনার নামে যদি হত্যা মামলা হয় তাহলে আপনার দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। কিন্তু আমি একটু বলি আইনি ব্যাখ্যাটা আমি আপনাকে একটু বলতে চাই। আপনার নামে একটা হত্যা মামলা হয়েছে মানে কিন্তু আপনি অপরাধী নয়, যতক্ষণ না পর্যন্ত আদালত আপনাকে সাজা দিচ্ছেন। কিন্তু আপনি যখন তাকে দলে রাখতে পারছেন না, তাকে মন্ত্রিসভায় রাখতে পারছেন, কিন্তু দল কি মন্ত্রিসভা থেকে বড়? তিনি কিন্তু নির্বাচিত হয়ে এসেছেন, তিনি কিন্তু জনপ্রতিনিধি, জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে উনি এসেছেন। ওনার বিরুদ্ধে মামলা আছে, এই মামলা নিয়ে আপনি আপনার বক্তব্য দিতে পারেন, কিন্তু আদালত উনাকে কিন্তু কনভিক্টেড করে নাই। আপনি কিন্তু তাকে অপরাধী বলতে পারেন না। আমিও কনভিক্টেড করছি না, আমি জাস্ট কন্ট্রাডিকশনটা বলছি। আমিও কনভিক্টেড করছি, আমি বলছি মামলা আছে, আমি কিন্তু বলি না সে অপরাধী। হ্যাঁ বলেন, জি মামলা আছে, তার ব্যাপারে দল বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সেই ইস্যুটা তদন্ত হওয়ার পরে, একটা ব্যবস্থা নেওয়ার পরে দল তার বহিষ্কার আদেশ উইথড্র করবে, অথবা তাকে তাকে তো মনোনয়ন দেওয়া হয়েছে উইথড্র করেই। সেই রকম একটা জায়গায় না তিনি কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সদস্য না, তিনি শুধুমাত্র ধানমন্ডি থানা বিএনপি কনভেনর। উনি এটা কি দলীয় পদ নয়? না, তিনি তো তাকে কেন্দ্রীয় কমিটির বহিষ্কার কেন করলেন? না, আপনি যে বলছেন, আপনি তো বললেন কন্ট্রাডিক্টরি বলছেন। আপনাকে একটা এলিগেশন আসার পরে, একটা মানুষের বিরুদ্ধে এলিগেশন আসার পরে দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু সংগঠন থেকে হয়তো ওনাকে শপথ দিয়েছে বা ওনাকে চিঠি দিয়েছে,
সেটা ভিন্ন কথা, কিন্তু সেটার উনি result কন্টেস্টেড কেন হননি, দেওয়া হয়েছে? ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, দল প্রাথমিকভাবে ওনার সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে ওনাকে একটা শোকজপত্র দিয়েছেন, কিন্তু উনি আদালতের দ্বারা কনভিক্টেড ব্যক্তি নয়। তার কারণে যে উনি যে মন্ত্রী পরিষদে আসতে পারবে না, এমপি হইতে পারবে না, উনি কিন্তু জনগণের ভোটে এমপি হয়েছেন এবং এমপি হওয়ার প্রেক্ষিতে কিন্তু ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। বলি নাই, আমি বলছি এই সমস্ত জিনিসগুলো যখন ঘটে তাকে যখন তিনটা মন্ত্রণালয় দেওয়া হয়, যখন টুকুর মতো ব্যক্তি, সালাউদ্দিন টুকুর মতো ব্যক্তিদেরকে বিদ্যুৎ খাত নিয়ে যে দুর্নীতির, যে সীমাহীন দুর্নীতির যে ঘটনা, সালাউদ্দিন টুকু না, ইকবাল হাসান মাহমুদ দেওয়া হয়, এরকম আপনি কোথায় কি বলতে আসছেন আপনি একটু বুঝে শুনে বলবেন, ঠিক আছে? এটা ভাই অনেক লোক দেখবে। আপনি সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে যে বক্তব্য দিলেন, সুলতান আমি সালাউদ্দিন টুকু না, ইকবাল না, হাসান। আমি আমারটা দায়িত্ব নিয়ে বলছি আপা, আপনি বুঝে শুনে বলার জন্য আমাকে সতর্ক করার দরকার নাই। এরকম বললাম না যে এরকম ভাই, হ্যাঁ, সতর্ক আপনারা তো বহুত এখন- লোক করতো। আপনারা এমন একটা দল হয়ে দাঁড়িয়েছেন যে আপনারা যখন যা খুশি তাই বলে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে শেখ হাসিনা পালাইছে না, তাদের জায়গাটা আপনারা পূরণ করে তারপর আমরা নেবেন। এটা পরিষ্কারভাবে ওন করে বলি যে আমি এনসিপি করি, আমি এনসিপির পক্ষে বলতেছি, কিংবা আমি যে জায়গাগুলোতে বলতেছি, আমার এই জন্য আলাদা হচ্ছে জায়গা থেকে আমি মানে দলের পজিশন বলে নিচ্ছি না। আমার ভাই কথাটা হচ্ছে আমাদের এনসিপি জায়গা থেকে পরিষ্কার, আমরা বিরোধী দলের জায়গা থেকে সরকারকে তার যৌক্তিক জায়গাগুলোতে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জায়গাগুলোতে যেমন আমি শিক্ষা সম্পাদক হিসেবে যখন মিলন ভাই যখন এনটিএস এর মাধ্যমে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের বিষয়টা বলেছেন, তার পক্ষে আমরা দাঁড়িয়েছি। যখন এখানের বিএনপির যিনি সেলিম ভুইয়া, তিনি যখন এটা বিরোধিতা করেছেন, আমরা কিন্তু সেখানে মিলন ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি। কারণ আমরা মনে করি সরকার যে ভালো সিদ্ধান্তগুলো নিবে সেই সিদ্ধান্তগুলো আমরা প্রশংসা করতে চাই। আবার যেই বিষয়গুলো আমরা ডাউট আছে সেই সন্দেহগুলো আমরা প্রকাশ করতে চাই। যেই বিষয়গুলো পরিষ্কার আমরা দেখছি যে সেখানে সমস্যা তৈরি হচ্ছে, আমরা সেগুলো বলবো। এই বলার মধ্য দিয়ে গণতন্ত্র তৈরি হবে। অনেকে চেষ্টা করবে বিএনপি কেও এই সমালোচনার ঊর্ধ্বে রাখার জন্য। আমরা আওয়ামী লীগকেও দেখেছি, অনেক বুদ্ধিজীবীরা এসে আওয়ামী লীগকে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে দমন করার জন্য পরামর্শ দিত, এই ধরনের সমালোচনাকে চেপে ধরার চেষ্টা করতো। বিএনপি তো এরকম অনেক বুদ্ধিজীবী আমরা পাবো, কিন্তু আমরা আমাদের সমালোচনা চালাই যাবো। এবং আমি সর্বশেষ একটা বাক্য বলে শেষ করতে চাই, আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে ছাত্রদল। ছাত্রদলের যে তরুণ ভাইরা, তাদের সাথে আমাদের প্রজন্মের যে মিল, আমি একবার দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির থেকেও বেশি সাপোর্ট আমরা ছাত্রদলের পক্ষ থেকে পেয়েছি। এবং এই তারুণ্যকে, এই একটা জেনারেশনাল ফাইট আছে এই রাষ্ট্রের মধ্যে, আমরা সেই ফাইটটাকে আমরা ওন করি এবং ওন করে আমরা আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আমি আসবো সোনিয়া আক্তার স্মৃতি আপনার কাছেও একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সোনিয়া আক্তার স্মৃতি, আপনার বক্তব্য শুনছিলেন, বিভিন্ন বিষয়ে আলাপ হচ্ছিল, আমরা একটু প্রত্যাশার কথাও শুনতে চাই। আমি একটু বলি, ফয়সাল শান্ত ভাই যেটা বললেন যে ছাত্র দলের কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে, বিএনপি কোনো সহযোগিতা করে নাই। যেহেতু মাঠে ছিল ছাত্রদল। না, ছাত্রদল আর বিএনপি কি আলাদা কিছু? না, আলাদা কিছু নয়। বিএনপির যে মূল শেকড়টা আমি মনে করি সেটাই তো ছাত্রদল। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড। তো সেখানে ছাত্রদলকে আপনি বড় করে দেখতেছেন, বিএনপিকে ছোট করে দেখতেছেন। ছোট করার কথা বলেন, মানে বিএনপির কোনো ভূমিকা ছিল না। উপর থেকে যদি নির্দেশনা না আসে, ছাত্রদল কি আদৌ কি মাঠে থাকতো? আমাদের উপর লেভেল থেকে দিক নির্দেশনা আসতে আসতেই তো একটা পর্যায়ে গেছে। আমরা সর্বস্তরের মানুষ, শুধু ছাত্রদল না, সবাই নেমেছে, কিন্তু ছাত্রদলটা বেশি করেছে, কারণ তাদের উপরে এই বাংলাদেশের দায়িত্ব অনেক বেশি। তো সেই জায়গা থেকে ছাত্রদলের ভূমিকা বেশি থাকাটাই স্বাভাবিক, তার মানে বিএনপিকে মাইনাস করে নয়। তো ভাইয়া যেটা বললেন যে আমাকে নেত্রী বা সমাজকর্মী কি পরিচয়ে আসছে, আমি এটা না, আসলে আমি নেত্রী, বিএনপির সাপোর্টার, আমাকে কি কারণে কারাবরণ করতে হলো, বা উনি বললেন যে আমার গল্পগুলো আমি কেন শোনাইলাম, আমি এই কারণেই শোনাইলাম যেহেতু আপনারা বৈষম্য চান না, তারপর আমিও বৈষম্য রাখতে চাই না, যে একজন পুরুষ যদি জেল খাটতে পারে একজন নারীও পারে। তো আমি আমার গল্পটা শোনাইলাম যে আমি সমাজকর্মী, দেশের জন্য কাজ করেছি, তারপরও আমি 2 লাইন লেখার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই কারণেই শোনানো লাগলো যে ওনারা তো একদম অস্বীকারই করে ফেলেন। আসলে নিজের ঢোল নিজে না পিটালে আর এই যুগে কাজ হচ্ছে না মনে হয়, এই কারণে একটু বলতেই হয়। পরিবর্তনের আশা আমরা করি। আমি শান্ত ভাইকে বলবো যে আপনারা সমালোচনা করেন, যেটা খারাপ সেটাকে নিয়ে সমালোচনা করেন, প্রয়োজনে দপ্তর বরাবর চিঠি দেন, জানান যে আমরা দেশটাকে এইভাবে পরিবর্তন করতে চাই। যেহেতু আমাদের দীর্ঘদিন সংসদই ছিল না, একতরফা সংসদ আমরা দেখেছি, এখন সংসদে যাবেন, আপনারা বিরোধী দল হিসাবে যাবেন,
আমাদের যে নেগেটিভ দিকগুলো, একটা কাজ করতে গেলে নেগেটিভ আসবে ওখান থেকে, তো সেটাকে সংশোধন করার জন্য আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা দেন। আমরা যেদিন দেখলাম যে শপথ পাঠটা করলো, সেদিন জামাত কি করলো, ওই যে যাবো কি যাব না, যাবো কি যাব না, এইরকম একটা ভাব নিল শুরুর দিকে। হ্যাঁ, শুরুর দিকে। অবশেষে কিন্তু তারা গেল। তো তারা ঠিকই যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু ওই যে প্রবাদ আছে না, গাধা সেই জলই খায় একটু ঘোলা করে খায়, তো সেইটাই করতেছে কিন্তু একটু ঘোলা করে। তো এটাই যদি একটু মসৃণভাবে করা যেত না, এটাকে যে পরিবর্তন, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি বিগত 17 বছর ধরে, সেই বাংলাদেশ গড়তে আমরা যদি জামাত সংসদে শুরু থেকেই যেত আমাদের ভালো লাগতো। বা এই যে কি ডেপুটি স্পিকারের কথা বলা হলো যে ওটার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তো ওইখানে যদি সহজভাবে মেনে নিয়ে তাদের কথা তো তারা সংসদে বলবে। আর ফেসবুকে কত কাদা চোরাচুরি করবো আমরা, এই টকশোতে এসে কত বলবো যে অমুক খারাপ তমুক খারাপ। আমরা সংসদে বলি না, সংসদে আমাদের সঠিক প্রস্তাবনা উপস্থাপন করি। অবশ্যই আমাদের তারেক রহমানকে আপনারা দেখছেন, আমাদের তারেক রহমান কিভাবে কাজ করে যাচ্ছে, তার নেতাকর্মীর কোনো একটা নেতাকর্মীর ভুল পেলে সেখান থেকে বহিষ্কার করা হচ্ছে। সে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করার পরে আজকে একটা, অনেকেই ক্ষমতার সহ্য করতে পারে না, কেউ কেউ তো থাকে, তো এদের মধ্যে থেকে বহিষ্কার করা হচ্ছে। আমরা কিন্তু আর তাকে টানতেছি না। যদি তার পজিটিভ দিকে সে যদি ভুল অনুশোচনা না প্রকাশ করে, যদি অনুশোচনা প্রকাশ করে যদি দলের কাছে, তাহলে অবশ্যই দল তাকে ক্ষমা করতেছে। তো কিছু কিছু জায়গায় এমন হবেই ভাই, বড় দল হিসাবে ভুল ত্রুটি ক্ষমা করে। আপনাদের মধ্যেও ভুল আছে, আপনারা নিজেরা কি করেন, আপনাদের তো ছোট দল হইলে একটা রুমের মধ্যে বসে, আটকা জায়গায় বসে আপনারা একটু সমাধান করেন, তারে থাপ্পড় দেন, হয়তো বহিষ্কার করে দেন। এই যে আসিফ মাহমুদের কথা বললেন যে তারা পদত্যাগ করছে, তারা কেমনি পদত্যাগ করছে, তারা নির্বাচন করে নাই, নির্বাচন করার জন্যই তো পদত্যাগ করে নির্বাচনে গেছে, তাই না? সজীব ভুইয়া করেননি, কিন্তু নাহিদ ইসলাম, হ্যাঁ নাহিদ ইসলাম করেছে, হ্যাঁ, তো ওনারা করেন নাই। তো এইরকমই হয়েছে, সব জায়গায় এমন হয়েছে যে সব জায়গায় বললে তো অভ্যন্তরের কথা অনেক কিছু বলা যায় না, বা বললে অনেক কিছু চলে আসে। তো আমরা ওইগুলো নিয়ে আর বলতে চাই না। আমরা একটা ভাই সমালোচনা নাই, সমৃদ্ধির বাংলাদেশ চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ওইভাবে, আমরা কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদের নিয়ে উন্নয়ন করতে চাই। আমাদের মা বোনদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, যে ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা সমমূল্যে একটা আর্থিক সহায়তা মা বোনেরা পাবে, যেখান থেকে তারা নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য চাল ডালও কিনতে পারে, বাচ্চাদের পড়াশোনার জন্য চালাতে পারে। এটা কিন্তু একেবারেই কম না। আমরা দেখতেছি যে ওই যে অল্প করে মনে হচ্ছে যে অল্প দেওয়া হচ্ছে, 2500 অল্প, কিন্তু একটা মা বোনের কাছে এই 2500 টাকাই কিন্তু অনেক। আমরা সহযোগিতা করি, আমাদের দল বলতেছে না যে তুমি এনসিপি করো বা তুমি জামাত করো, তোমার নারী নেত্রীকে আমরা এই ফ্যামিলি কার্ড দেব না। আমাদের তারেক রহমান কি বলছেন যে সকলের জন্য এই ফ্যামিলি কার্ড। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছি, আমরা নারীদের নিয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, আমি একজন নারী হয়ে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ হবে নারীদের দিয়েই উন্নয়নটা শুরু হবে। সে আশাবাদ ব্যক্ত করে সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ভালো থাকবেন নিঃসন্দেহে। জি, জনাব রাজু আহমেদ, আপনার কথা শুনবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। বেশ কিছু প্রসঙ্গ অবশ্য তুলেছেন শান্ত, যে নিয়োগগুলো নিয়ে বা প্রশাসকের ব্যাপার, অন্যান্য বিষয়, আদালতের বিষয়। শান্ত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সমালোচনা করছেন, কিন্তু একজন মানুষকে নিয়োগ দিলেই তার কাজের পরিধিটাকে দেখতে হবে। তিনি এটা কি যৌক্তিকভাবে করছেন কিনা অযৌক্তিকভাবে করছেন। নিয়োগ নিয়ে সমালোচনা থাকতে পারে যে উনি যোগ্যের থেকে আরো যোগ্য লোক থাকতে পারতো বা অযোগ্য কোথাও দেওয়া হয়েছে, কিন্তু আপনি তার কাজটাকে দেখেন। মাত্র তো 10-15 দিন হচ্ছে আর কি, আপনি কমেন্ট করার জন্য এখনো এটা কমেন্ট করার জন্য এখন সময় পর্যাপ্ত সময় নয়। একজন মানুষকে যে সেক্টরেই বসুক না কেন, তার কাজটাকে মূল্যায়ন করার জন্য একটা সময় তাকে দেন, 6 মাস 1 বছর, কি কাজ করছে, আউটপুটটা কি দিচ্ছে, সেজন্য সেই সময় পর্যন্ত আপনারা ওয়েট করেন। দেখেন যে কে কতটুকু কাজ করতে সমর্থ হচ্ছে। তার কাজের যদি ব্যর্থতা হয় তবে যৌক্তিক সমালোচনা করেন, এটাকে তো ওয়েলকাম জানাচ্ছি আমরা। সাথে সাথেই যে সমৃদ্ধির বাংলাদেশের গল্প আমরা করছি, যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই সুযোগ্য পুত্র। আমরা মনে হয় তো উনি এই পৃথিবীতে একজন বিরল ব্যক্তিত্ব, যে যার পিতা প্রেসিডেন্ট ছিলেন, মাতা প্রধানমন্ত্রী ছিলেন, উনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। তো ওই দিনে আলোচনা হচ্ছিল একটা জায়গায় যে উনি জাতিসংঘও মনে হয় এমন একটা রেকর্ড করতে যাচ্ছে আর কি, যে পিতা মাতা এবং সন্তান একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিবেন, এটাও কিন্তু বিরল। তো উনি যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, কৃষি বিপ্লব করতে চাচ্ছেন, শিল্প বিপ্লব করতে চাচ্ছেন, মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চাচ্ছেন, আমাদের শিক্ষাঙ্গনকে আরো
উনি কিন্তু গত ওই দিনে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একজন ভিসি নিয়োগ দেওয়া উচিত আর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আসা উচিত, উনি কিন্তু বলছেন। তারপরে উনি আমাদের মাদকের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশ দিয়ে সব শিক্ষাঙ্গনে। আমরা চাই এমন একটি সমাজ যে সমাজে তার নাগরিকরা নিরাপত্তাহীনতায় না ভোগে, প্রত্যেক মানুষ রাষ্ট্রের প্রত্যেক মানুষকে নিরাপত্তা দিতে পারে। রাষ্ট্রের উন্নয়নের জন্য যে স্বপ্ন পরিচালিত হচ্ছে, আমরা সকলে মিলে আসুন সহযোগিতা করি, যৌক্তিক সমালোচনা করি, বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাই, যে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি এনসিপি করলেও, জামাত করলেও, বিএনপি করলেও এবং অন্য দল করলেও গর্ব করে বলতে পারেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আইডেন্টিটি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশি, আমরা সেই পরিচয়টাতে সারা বিশ্বের মানুষকে দিতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সম্মান মুখ উজ্জ্বল হয়, সেই কাজ নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা প্রত্যেকের জায়গা থেকে সেরা আউটপুট দেওয়ার চেষ্টা করি, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাই সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের পথে। কিন্তু জনাব ফয়সাল মাহমুদ শান্ত যেটি বলছেন যে উপরের দিকে আপনি যেটি বলছিলেন যে জনাব তারেক রহমান যে ধরনের কথাবার্তা বলছে বা তার যে কাজগুলো আমরা দেখছি অনেক ইতিবাচক পরিবর্তন, কিন্তু তার সেই কাজের বার্তা কি তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাচ্ছে বা সেখানে কি সেই বিষয়গুলো এখন আপনি দেখেন যে মিডিয়ার কিন্তু অনেক নেগেটিভ ইফেক্টগুলো আছে এবং পজিটিভ বিষয় কিন্তু আছে। তারেক রহমান একটি বক্তব্য দিলে সেটা আমার ঝিনাইদহ, শৈলকুপা, দুধছই গ্রামে কিন্তু চলে যাচ্ছে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে তারেক রহমান কি বলছেন। কিন্তু সেই আমরা সেই তৃণমূলের বার্তা নিয়ে তৃণমূল নেতাকর্মী কাজ করছে কিনা সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, আমরা দেখেছেন 5 তারিখের পরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, যেখানে অন্য দলের বিগত 17 বছরে একজন নেতাকর্মীকে আপনারা দেখেছেন শামীম ওসমানের মতো গডফাদারকে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সেই পরিবারকে কীভাবে সাপোর্ট দিয়েছে। আমরা কিন্তু সেমন করছি না, তারেক রহমান সেমন করবে না। একজন নেতাকর্মী অন্যায় করলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। শান্ত ভাই তো একটু আগে বললেন যে আমাদের একজন মন্ত্রী নিয়ে কথা বললেন যে তাকে তো আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি। তো আমরা যে যারাই অন্যায় করুক তাদেরকে যাতে শাস্তির আওতায় নিয়ে আসবে, এবং সাথে সাথে আমরা মনে করি যে ভালো কাজগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং খারাপ কাজ থেকে প্রত্যেকটি নেতাকর্মীকে বিরত থাকার জন্য আমরা আহ্বান থাকবে, এবং বৃহৎ দল হিসেবে হয়তো সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা সংশোধন করেই সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখবো। জি অবশ্যই, এবং সেখানে অবশ্যই বিরোধী মতপথের প্রতিও আমাদের সম্মান এবং গ্রহণযোগ্যতা থাকবে। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আপনার বক্তব্য শুনবো, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, যদি কিছু যুক্ত করেন। আমার আলাপের দুইটা অংশ খুব পরিষ্কার। একটা অংশ হচ্ছে এই সরকারের যেই জায়গাগুলোতে সরকার ভালো কাজ করবে, ভালো উদ্যোগ নিবে, এই সরকার যদি তার নিজ দলের অভ্যন্তরীণ কোন ধরনের স্বার্থান্বেষী গোষ্ঠী কিংবা মাফিয়াদের দ্বারাও সেই ভালো কাজে বাধাগ্রস্ত হয়, আমরা বিরোধী দলের জায়গা থেকে আমরা তারেক রহমান কিংবা বিএনপি এই বর্তমান সরকারকে আমরা দ্বিধাহীন চিত্তে সহযোগিতা করতে চাই। এটাতে কোনো ধরনের কিন্তু যদি নাই, ভালো কাজে একেবারেই দ্বিধাহীন চিত্তে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আমরা মনে করি এই যে নির্বাচন, এই ভোট, এই সরকার, এই যে পরিবর্তন, এটা কোনো কিছুই বিএনপি, জামাত, এনসিপি কারো একক অর্জন না। এটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি যত কোটি মানুষ আছে তাদের সকলের অর্জন। বিএনপি 50% মতো মানুষ বিএনপি কে ভোট দিয়েছে, বাকি যেই 50% মানুষ ভোট দেয় নাই তাদেরও লড়াই সংগ্রামের ফলাফল হচ্ছে আজকের এই বাংলাদেশের সরকার। সো যে কারণে আমরা মনে করি যে এই সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য নাই। আবার আমাদের আরেকটা টার্গেট আছে বিরোধী দল হিসেবে, টার্গেটটা খুব পরিষ্কার। টার্গেট হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আমলা, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের মিডিয়া মালিক, এই প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে শেখ হাসিনা বানানোর একটা প্রকল্প আছে, শেখ হাসিনা হয়ে ওঠার সুযোগ আছে। আমরা বিরোধী দলের জায়গা থেকে আমরা যেভাবে হাসিনাকে আমরা হাসিনা হয়ে উঠতে থেকে থাকতে দেই নাই, আমরা প্রথমে চেষ্টা করব বিএনপি কেও কোনোভাবেই যেন বিএনপি আওয়ামী লীগ কিংবা হাসিনা না হয়ে উঠতে পারে, এবং সেটা আমরা মনে করি বিএনপির জন্য ভালো। আজকে যেই তরুণ, আমার বয়সী যেই তরুণ ছাত্র দলের, যুব দলের রাজনীতি করে তার জন্য ভালো। আবার যদি কোনো কারণে আমাদের রক্তের উপর দিয়ে বিএনপি আবার আওয়ামী লীগের জায়গা দখল করে, আমরা আবার ওই আওয়ামী লীগের পরিণতিতে নিয়ে যাবো, কিন্তু আমরা মনে করি বিএনপি সেটা করবে না। আমরা এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চাই, এবং আমাদের বিরোধী দলের জায়গা থেকে আমরা সেই জায়গাটা খুব পরিষ্কার ভাবে আমরা আমাদের লড়াইটা চালাই যেতে চাই, এবং সেই লড়াই আমাদের ততদিন চলবে যতদিন পর্যন্ত আমরা কোনো ধরনের অসঙ্গতি দেখবো। আমরা যেখানেই মনে করব যে এইখানে এক ধরনের
এই প্রকল্প হইতে পারে, আমরা সেটাকে আগে থেকে প্রিভেন্ট করব। আমরা এমন না যে হাসিনা হয়ে ওঠার পরে আমরা বিএনপির বিরুদ্ধে আরেকটা গণঅভ্যুত্থান করবো। কারণ আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বেগম জিয়া যেই ত্যাগ করেছে, সেই ত্যাগ ধারণ করে এরকম অনেক মানুষ আছে যারা টিপ দিয়ে দিছে নাকি? আচ্ছা আচ্ছা, আবার আসে কিনা দেখেন, একটু থামেন, হয়তো ওই হাত দিতে যায় ইয়া করে দিছে। হ্যাঁ, এমন হইতে পারে কেউ কল দিছে, ওখানে আসছে। কাইটা ঠিক করে দিয়েন সত্তর ভাই। না না, ওই কল, কেউ কল আসছে মনে হয়, ওটা ধরতে যায়, এরকম হয়েছে। মানে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হয়েছে, অসুবিধা নাই। আমি হচ্ছে যেখান থেকে ছিলাম ওইখান থেকে আবার একটু ঘুরে নেন, ইয়েটা মোবাইলটা রোটেট করে নেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে খুব পরিষ্কার ভাবে বলি যে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা বেগম জিয়ার আদর্শ ধারণ করে, সে হয়তো বিএনপি করেন, কিন্তু সেই আদর্শটা বাংলাদেশের পক্ষে, সেটা শুধুমাত্র বিএনপির মধ্যে কনফাইন না। আওয়ামী লীগের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধ কনফাইন ছিল না, বাংলাদেশ পন্থা, বাংলাদেশী যে পরিচয়, এটাও বিএনপির মধ্যে কনফাইন না। আমি নিজে যেমন বিএনপি করি নাই, কিন্তু 28 অক্টোবর 10 ডিসেম্বরের পল্টনের আমার বিএনপি সহযোদ্ধা ভাইদের সাথে আমি অংশগ্রহণ করছি। সো এই দীর্ঘ লড়াই সংগ্রাম আছে। তো বেগম জিয়ার যে আদর্শ, যে বেগম জিয়া তখন বলেছিলেন যে বারবার সংবিধান এবং আদালতের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণের মানুষের অধিকার খর্ব করা হচ্ছে, যদি কখনো সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তাহলে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বেগম জিয়া বলেছিলেন এই সংবিধানের মধ্যে ফ্যাসিবাদী এলিমেন্টস আছে বিদায়। তা আমরা এখনো মনে করি এই সংবিধান ফেলে দেয় হবে আগামী সংসদের 300 আসনের এমপিদের কাজ। যে সংবিধানের মধ্যে যে সমস্ত ফ্যাসিবাদী এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলোকে ধ্বংস করা হচ্ছে আমাদের প্রথম কাজ হবে, যেটা বেগম জিয়ার আদর্শের কথা যদি আমরা বলি। তো আমরা এই জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্রের প্রয়োজনে আমরা একত্রে থাকতে চাই, বাংলাদেশের রাষ্ট্রের প্রয়োজনে আমরা একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রাজু আহমেদ কিছু যুক্ত করবেন, 30 সেকেন্ডকে শেষ করব। হ্যাঁ, আমরা অনেক আলোচনা করলাম। তো আমরা যে পজিটিভ বাংলাদেশের দিকে যাচ্ছি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব। যৌক্তিক সমালোচনা থাকবে, সেগুলোকে মেনে নিয়েই আমরা ভালো কাজের দিকে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি একটি বিষয় বলতেই হয়, আজকের আলোচনায় যেটি এসেছে, আদালত, আইন, বিচার, পুলিশ সবকিছুই দেশে থাকবে, কিন্তু সেগুলো সঠিকভাবে ব্যবহার হবে, যেন কোনো অপব্যবহার না হয়, সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেটির উপর গুরুত্ব দেওয়াই মুখ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরাও সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।